গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়, অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে নেসেটে প্রাথমিক অনুমোদন। রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, একই পথে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে ভবিষ্যতে বৈঠকে আশাবাদী ট্রাম্প। ইউক্রেন জুড়ে হামলায় নিহত 7। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই ভেস্তে গেছে পরমাণু ইস্যুর 5 দফার আলোচনা। অভিযোগ তেহরানের। ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির পথে ইরান। অবশেষে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে বরফ গলার আভাস। ভারতীয় পণ্যের ওপর শুল্ক 50 থেকে কমে 15% হতে পারে বলছে গণমাধ্যম। গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায় জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। বুধবার ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে জানান আইসিজে। ইসরায়েলের ফিরিয়ে দেয়া ফিলিস্তিনিদের মরদেহ নিয়ে গাজায় এখন গভীর শোকের আবহ। নিহতদের কারো মুখ চেনা যাচ্ছে না, কারো শরীরে নির্যাতনের দাগ স্পষ্ট। অনেকের দেহাংশ এতটাই বিকৃত যে পরিবারগুলোও তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারছে না। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বুধবার ঐতিহাসিক মতামত দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে। আদালত বলেছেন, উপত্যকায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশও দেন আইসিজে। আদালত স্পষ্টভাবে বলেন, UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আইসিজের এই রায়কে সম্পূর্ণ অনুমানযোগ্য ও রাজনৈতিক প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন ফের অভিযোগ করে বলেছে, UNRWA এখনও 1400-র বেশি হামাস কর্মীকে নিয়োগ করে রেখেছে। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বুধবার বৈঠক করেন বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তুর্কি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রবেশ মেনে নেবে না তেল আবিব। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই পরমাণু ইস্যুর 5 দফা আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, পারস্পরিক স্বার্থ নিশ্চিত না হলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান। পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে ইরান। এদিকে ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য এসেছে তেহরান ওয়াশিংটনের তরফ থেকে। দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মাশহাদে সাংবাদিকদের আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই আগের 5 দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানান, যতদিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় রাজি না হবে, ততদিন ইরান কোনো নতুন উদ্যোগে অংশ নেবে না। যদিও আরাকচি নিশ্চিত করেন, তেহরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্তা বিনিময় করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নতুন মিত্র খুঁজছে ইরান। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক মিত্র ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে তেহরান। বুধবার ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আরাজি জোর দিয়ে বলেছেন, কোনো দেশকেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেয়া হবে না। এদিকে ইরান ইরাক সম্পর্কের দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র। ইরাকের ভূখণ্ডে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন প্রশাসন। এ ধরনের গোষ্ঠীর নিরস্ত্রীকরণে ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী।
একই দিন রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়নও। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান ট্রাম্প। যুদ্ধ বন্ধে তৎপরতার মধ্যেও ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন ৭ জন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। বুধবার খার্কিভে চালানো হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একই দিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া রাতভর আক্রমণ হয়েছে দেশটির রাজধানী কিয়েভেও। হামলার পর অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার মহড়ার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয়। জবাব দিয়েছে ইউক্রেনও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে একটি বহুতল আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গেছে ভবনের একটি অংশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেন সফরে গিয়ে ১৫০টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছেন। জেলেনস্কি আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সফররত ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন। এ সময় ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান। মস্কো কিয়েভ দুই পক্ষই যুদ্ধ বন্ধ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিন রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। রুশ গণমাধ্যম বলছে, নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে। এর আগে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের বিষয়ে মন্তব্য করে মস্কো। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এখনও দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের তারিখ চূড়ান্ত হয়নি। এমন বৈঠকের জন্য প্রস্তুতি প্রয়োজন বলে মন্তব্য তার। পেসকভ আরও বলেন, ট্রাম্প কিংবা পুতিন কেউই অযথা সময় নষ্ট করতে চান না। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের পাকিস্তানের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। জানায়, নয়াদিল্লির সঙ্গে কাবুলের সম্পর্ক শুধুমাত্র জাতীয় স্বার্থেই গড়ে তোলা হবে। অন্যদিকে ইসলামাবাদের সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এর মধ্যেই তালেবান ক্ষমতা দখলের পর কাবুলে বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে নয়াদিল্লি। আফগানিস্তান পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা বন্ধ হলেও থামেনি দুই পক্ষের বাগযুদ্ধ। সম্প্রতি সীমান্ত সংঘাতের পর ভারতের হয়ে পাকিস্তানের সীমান্তে আফগানিস্তান প্রক্সি যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান। এই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক, ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি স্বাধীন। তারা কখনোই নিজ ভূখণ্ডকে অন্য দেশকে ব্যবহার করতে দেবে না। ভারতের সঙ্গে সম্পর্কও জাতীয় স্বার্থে আরও জোরদার করা হবে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে এক কর্মশালায় তিনি বলেন, পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ধরনের হস্তক্ষেপ বা আগ্রাসন হলে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, বেলুচিস্তান ও সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসবাদ উৎখাতে সেনা অভিযান চলবে, আর দেশের স্থিতিশীলতা রক্ষায় সব পদক্ষেপই নেওয়া হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে অবৈধভাবে বসবাসরত প্রায় ২২,০০০ আফগান নাগরিককে অক্টোবরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। সরকারি হিসেবে দেখা গেছে, কেবল এবছরই ৩ দফায় প্রায় ৬৫,০০০ আফগানকে সীমান্তে পাঠানো হয়েছে। পাঞ্জাবে আফগান শরণার্থী শিবিরও বন্ধ করে দিয়েছে সরকার।
অন্যদিকে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে নয়াদিল্লি। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে মোদী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত আফগানিস্তানের পুনর্গঠন, মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতায় ভূমিকা আরও বাড়ানো হবে।